নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মামলা দ্রুত বিচার করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আগাম বন্যা ও শিলাবৃষ্টি ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঈদের ছুটির মধ্যেই করণীয় ঠিক করতে ত্রাণ ও কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিকুল হকের প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এরই মধ্যে 7 দিনের ছুটিতে বাংলাদেশ। তবে সরকারি ছুটি শুরু হয়ে গেলেও বন্ধের দিনে থেমে নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম। মঙ্গলবার সকাল 11টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। শুরুতেই নিজ দপ্তরে বুয়েটের একদল প্রকৌশলীর সাথে বৈঠকে বসেন তিনি। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন সহ বিদেশ থেকে যন্ত্র আমদানি নির্ভর না হয়ে দেশে উদ্ভাবন কিভাবে করা যায় সে বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। ট্রান্সপোর্টেশন ইস্যুগুলো আছে, তারপর ইলেকট্রিক সিভিলার এগুলো ইস্যুগুলো আছে, তো অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করছেন। তো ওই সমস্ত ব্যাপারে আমাদের কিছু কারিগরি ব্যাপারে আলাপ হয়েছে এবং আমরা বুয়েট থেকে ব্যাপারে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। পরে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রশাসকরা জানান, সিটি কর্পোরেশনের রাজস্ব বাড়ানোর উদ্যোগ এবং বৃষ্টির মৌসুম শুরুর আগেই বেশ কিছু কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না, ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো খাল এবং নর্দমা পরিষ্কার করেছি। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধান এই বর্জ্য ব্যবস্থাপনায় যে নিম্নের কর্মচারীরা কাজ করে তাদের জন্য ঈদের উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেটা আমরা আজকে দিয়েছি। এদিন দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। 1.5 ঘন্টার বৈঠকে 5টি বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে 24-25 অর্থ বছরের সম্পূরক বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025কে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ক্যাবিনেটের সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, ধর্ষণ মামলার জন্য একটি স্পেশাল ট্রাইব্যুনাল করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। একই সাথে বন্যা ও শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য বার্তাও দেন তিনি। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে, আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে যে কোনো মামলার বিষয়টা অনেকগুলো এজেন্সি জড়িত থাকে, তাহলে এদের ভিতরে কোঅর্ডিনেশনটা আরও স্ট্রেংথেন করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি, অন্তত এই ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, তো এবং নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে। এদিকে কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথেও বৈঠক করেছেন তারেক রহমান। প্রথম ধাপে 22,000 কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। আগামী 1 বৈশাখে টাঙ্গাইল সদরে এই প্রি পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। একই সাথে দেশের 11টি উপজেলায় একযোগে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড। শফিকুল হক, 71, ঢাকা। এদেশের ওপর আর কারো আধিপত্য মেনে নেবে না জনগণ, এমন সতর্ক করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত হেনেছে। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর পূর্তিতে মঙ্গলবার ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আসসালামু আলাইকুম। এ সময় বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের যে কোনো উন্নয়নে পাশে থাকবে তার দেশ।
এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় দুদেশ একসাথে কাজ করবে বলে জানান জামায়াতের আমির। এদেশের মানুষ আর কারো আধিপত্য মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আমরা আশা করি অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি। এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। এদিকে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বিএনপি নেতাদের সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের কঠোর সমালোচনা করেন। যারা নির্বাচনে হেরেছে, যেমন শফিকুল ইসলাম মিন্টু, তিনি ঢাকা সিটির 15 নম্বর আসনে নির্বাচনে হেরেছেন, তাকে প্রশাসক নিয়োগ করা হয়। এরপর আমরা দেখি নজরুল ইসলাম মঞ্জু খুলনা, উনি একটি আসনে হেরেছেন। হার জিত আছে, আমরা ব্যক্তিকে টার্গেট করে কথা বলছি না। আমাদের কথা হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর সরকার আঘাত করেছে। 6টি সিটি কর্পোরেশন, পরে 5টি সিটি কর্পোরেশনের এই নিয়োগ দিয়ে আমরা মনে করি যে জনগণের মতামত এবং জুলাইয়ের যে স্পিড, এটাকে সরকার অবজ্ঞা প্রদর্শন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় নেতাদের ভিসি করা হয়েছে দাবি করে এসব ঘটনার নিন্দা জানান তিনি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। নানা অভিযোগ থাকলেও নির্বিঘ্নে ঈদযাত্রায় খুশি বাসযাত্রীরা। ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে তৎপর পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। 100 টাকা চাইছে, 1500 দিছি। 2 মিনিট পরে আবার বলতেছে আর 100 টাকা দিতে হবে, তা নাহলে হবে না। এইখান থেকে একটা টিকিট নিয়ে আমার কাছ থেকে 2টা সিট নিয়ে আরেকজনের কাছে যদি 50 টাকা 100 টাকা বেশি দেয়, এটার দায়িত্ব তো আমি নিতেই পারব না। পরিবার পরিজন কিংবা প্রিয়জনদের সাথে ঈদ করতে সকালের দিকে ঘরমুখী মানুষের এই ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অনলাইনে কিংবা সশরীরে আগাম টিকিট কাটা যাত্রীদের পাশাপাশি আছেন অন্য যাত্রীরাও। তবে বাড়তি ভাড়া ও টিকিট সংকটের অভিযোগ করেন কেউ কেউ। বলতেছে 800 টাকা ভাড়া, নর্মালি আমি এমনি 350-300 টাকা দিয়ে যাই। কাউন্টারে আসার আগে 3-4 দিন আগে কল দিয়েছি, বলছে ওদের কোনো টিকিট অগ্রিম বিক্রি হয় না, ওরা এটা বলেছে। আর এখন গিয়েছি, বলেছে ওদের টিকিট নাই। স্টুডেন্টদের জন্য নাকি স্টুডেন্ট ভাড়াও নাকি এটাই করবে, 1 মাস আগেও যেটা বলছিল নতুন সরকারে এসে, বাট এটার কোনো বন্দোবস্ত নাই। নানা অভিযোগ থাকলেও শেষ মুহূর্তে এসে টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। ঈদ যাত্রা সবার জন্য স্বস্তির হোক, পথে কোনো সড়ক দুর্ঘটনা বা খারাপ কোনো ইনসিডেন্ট না হোক, সবাই সুস্থভাবে পরিবারের সাথে ঈদ করুক, আবার ফিরেও আসুক কর্মস্থলে। ঈদে আসলে বেসিক্যালি 7 বছর পরে আমি ঈদে বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছি। ইচ্ছা আছে যে এলাকার সবাইকে, যারা গরিব দুঃখী আছে সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে আনন্দ ঘনভাবে ঈদটা শেষ করার এবং ঢাকায় ফেরার। অনেকদিন পর পরিবারের সাথে সময় কাটাতে যাচ্ছি, আর ছুটিটাও অনেক লম্বা, সো এরকম তো ভালোই লাগছে। তবে গাবতলী বাস টার্মিনালে দুপুরের চিত্র ভিন্ন। হাঁক ডাক দিয়ে যাত্রী খুঁজতে দেখা গেছে পরিবহন মালিকদের। সরকার যে নির্ধারণ ভাড়া করে দিয়ে সেই ভাড়াই নিচ্ছি আমরা। 1 টাকা বাড়তি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তেলের দাম তো বাড়ে নাই যে আমরা বাড়তি নেব। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাস টার্মিনালগুলোতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির ঘুরে দেখেন বাস টার্মিনাল, জানান আইন শৃঙ্খলা ও সরকারের নেওয়া পদক্ষেপগুলো। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশে সব জায়গাতেই। ঈদকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানান পুলিশ প্রধান। প্রচলিত আইন জানা এটাও আমাদের কিন্তু আমাদের অধিকার এবং সিটিজেন রাইটস। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। সড়ক পথে ঈদযাত্রার খবর রাখছেন আমাদের সহকর্মী মামুন হোসেন। আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মামুন, সন্ধ্যার পর সড়ক পথে ঈদযাত্রার খবর জানতে চাই। আপনি আছেন মহাখালী বাস টার্মিনালে, সেখানে ঘরমুখী যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো ধরনের কোনো অভিযোগ জানতে পেরেছেন কিনা?
ইফতারের পর থেকেই কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কিন্তু আবার বেড়েছে। বিকেলের দিকে কিছুটা যাত্রীর চাপ একটু কম ছিল, কিন্তু ইফতারের পর থেকে কিন্তু যাত্রীর সংখ্যা এখন অনেকটাই বেশি। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এবারের ঈদ যাত্রা তারা নির্বিঘ্নেই তারা যে তাদের গন্তব্যস্থল প্রিয়জনদের সাথে তারা যে তাদের ঈদের যে ছুটি সেটা তারা কাটাতে যাচ্ছেন, নির্বিঘ্নেই তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এছাড়া আমরা যারা বাসের মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে এবারের যাত্রী সংখ্যা আগের বারের তুলনায় অনেক কম। এবার কম হওয়ার পিছনে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এবার যে বাস মহাসড়কগুলো সেখানে কিন্তু যানজটের কোনো খবর এখন পর্যন্ত তেমন দেখা যায়নি। সেই জন্য কিন্তু বাসগুলো সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে, আবার সঠিক সময়ের মধ্যেই ঢাকায় বাসগুলো আসতে পারছে, যার কারণে যাত্রীর চাপ অনেকটাই কম। আমি একটু কথা বলার চেষ্টা করব একজনের সাথে যে এবারের আসলে আপনাদের যাত্রী আসলে কেমন দেখছে? যাত্রী একদম সীমিত, কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই, মানে দেখতে তো পারছেন গাড়ির অভাব নাই, যাত্রী ওই তুলনায় নাই, এই আর কি। মহাসড়কগুলোতে এবারের যানজট প্রত্যেক বছর তো থাকে, এবারের যানজট আসলে কেমন? যানজট তো আসলে মানুষের উপরে ডিপেন্ড করে, মানুষ যদি বেশি হয় যানজট বেশি হয়, মানুষই তো খুব কম, যানজটটা কই থেকে হইব আর কি। উনি যেমনটি বলছিলেন যে এবারে আসলে ঈদ যাত্রায় আসলে যারা যাত্রী রয়েছেন চাপ কম হওয়ার কারণে মহাসড়কগুলোতেও চাপ কম, যার কারণে সবাই মোটামুটি স্বস্তিভাবেই তারা যেতে পারছে। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন। ঈদযাত্রায় নৌপথেও স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ, নেই আগের মতো ভিড়। যাত্রীরা বলছেন প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে এই ফেরায় কোনো ঝামেলায় পড়েননি তারা। সকাল থেকেই লঞ্চঘাটে র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী নজরদারি। যাত্রীদের নিরাপদ যাত্রার আশ্বাস দিয়েছে কোস্টগার্ড। আর ফাঁকা ঢাকার নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। শেকড়ের ডাকে আপন ঠিকানার টানে ঈদ এলেই শহরের ক্লান্তি পেছনে ফেলে মানুষ ছুটে যায় প্রিয়জনদের কাছে। সেই চিরচেনা ফেরার গল্প এবার যেন অন্যরকম। ভিড় কিংবা হুড়োহুড়ি নেই, আছে স্বস্তি। সদরঘাটে ধীরে ছন্দে এগিয়ে চলছে ঘরমুখ মানুষ। সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষ। ঈদের জন্য ভালো লাগে, আর আমাদের গ্রামে আরো অনেক পোলাপান আছে, খেলতে অনেক ভালো লাগে। দাদা দাদি নানা নানি সবাই গ্রামে থাকে, বরিশালে থাকে, এই কারণে যাওয়া। সবসময় তো ঢাকা শহরে ব্যস্ততায় সময় কাটানো হয়, পরিবারকে তো তেমন সময় দেওয়া হয় না, তো ঈদের ছুটিতে ঈদ কাটাতে আনন্দমুখর পরিবেশে যাচ্ছি। দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য আরামদায়ক বাহন লঞ্চ। যাত্রীরাও বলছেন ভোগান্তি ছাড়াই হচ্ছে এবারের ঈদ যাত্রা। রুম থেকে বের হওয়ার পর ওরকম কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। আর বাসায় যাইতেছি একটু এক্সাইটেড, খুশি লাগতেছে, ফ্যামিলি নিয়ে ঈদ করবো এই আর কি। ম্যাক্সিমাম লঞ্চগুলো এইভাবে যে একটা কেবিন আছে আর সব কেবিন বুকিং হয়ে গেছে, আবার ওইটা একজনের কাছে নিয়ে আবার বলে একটা কেবিন আছে, অর্থাৎ ওনাদের একটাই থাকে, বেশি আর থাকে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নৌপথের দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতা কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে তৎপর আছে কোস্টগার্ড। এখন আমাদের মেইন ফোকাস যদিও নদীপথে নিরাপত্তা, তার পাশাপাশি আমাদের অন্যান্য অপরাধমূলক কার্যক্রমও যেন অন্য গোষ্ঠী সুযোগ নিতে না পারে সে ব্যাপারে আমরা নজরদারি করছি। ঈদযাত্রা নিরাপদ রাখতে দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসে র্যাব 10। পরে সংবাদ সম্মেলনে জানানো হয় ফাঁকা ঢাকার নিরাপত্তায় আগামী কয়েকদিন কঠোর মনিটরিং করবে আইনশৃঙ্খলা বাহিনী। এই অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের রোবাস্ট পেট্রোলিং চলবে, পাশাপাশি ফুড পেট্রোলিং থাকবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাত দিন 24 ঘন্টা, বিশেষ করে রাতে আমাদের তৎপরতা অনেক বেশি থাকবে, যাতে এই ধরনের খালি বাসাগুলোতে যাতে চুরি যাতে না হয় সেই বিষয়টা আমরা অত্যাধিক গুরুত্ব সহকারে দেখব। ঈদযাত্রা বাড়তি ভাড়া নেওয়া, অতিরিক্ত যাত্রী ওঠানো সহ যে কোনো অনিয়ম দেখলেই ঘটনাস্থলে কর্তব্যরত বাহিনীকে জানানোর অনুরোধ করেছে র্যাব। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।
সদরঘাটে যাত্রীচাপ কমাতে বসিলা লঞ্চ ঘাট এবং পূর্বাচলের শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। নৌপথে ঈদযাত্রার খবর নিয়ে সদরঘাট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। ইমতিয়াজ, সদরঘাটে রাতে লঞ্চ যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং লঞ্চগুলো সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা, বা সার্বিকভাবে লঞ্চ সার্ভিস এবং একই সাথে ভাড়া নিয়ে কি বলছেন যাত্রীরা? বুশরা, আসলে সময় যত গড়িয়ে আছে অর্থাৎ রাত যত বাড়ছে ততই কিন্তু আপনার সন্ধ্যার পর থেকেই আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রচুর মানুষ এখানে তাদের নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ লঞ্চে তারা আসছে। আপনার কাছে একটু বলে রাখি যে আসলে আমি এখানকার যে লঞ্চের কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা যেটা বলছে যে বিগত দিন অর্থাৎ পদ্মা সেতু তৈরি হওয়ার আগে যে উপচে পড়া ভিড় ছিল, এখন আসলে সেই উপচে পড়া ভিড় আসলে তারা দেখছে না। তারা বলছে আগের তুলনায় যাত্রী কম, তবে মানুষের চাপ আছে। আপনার গতকাল আজকে থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, যার কারণে মানুষ এখন কিন্তু ঘরমুখো মানুষ বাড়ছে। এছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র বরিশালে কিন্তু আজকে 10টি লঞ্চ কিন্তু বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমনি সময় সাধারণ সময় সাধারণত 2, 3, 4টা করে যায়, গতকালকে 8টা গিয়েছে, আজকে 10টা যাবে। এছাড়া বিআইডব্লিউ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 60টির কাছাকাছি লঞ্চ কিন্তু ভোলা, হাতিয়া, তারপরে দৌলত খান সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ছেড়ে গেছে। আর এছাড়া আরও কিন্তু গতকালকে কিন্তু 77টি জাহাজ ছেড়ে গেছে, আজকে হয়তো তার থেকেও আরও বেশি যাবে। তো আমি এর মধ্যে মানুষের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলছি, তারা এবার অনেকটাই স্বাচ্ছন্দ্যের সাথে আসলে কিন্তু তাদের বাড়ি যেতে পারছে। তারা যেটা বলছে, ভিড় কম, মানুষের হুড়োহুড়ি নাই, তাছাড়া হকার আছে কিন্তু হকারের দৌরাত্ম্য নাই। এছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ থেকে কিন্তু এখন এবারের ঈদ যাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত ব্যাগেজ বহনের জন্য কিন্তু ফ্রি ট্রলি সার্ভিস চালু করেছে। এছাড়া অসুস্থ আর প্রতিবন্ধী মানুষের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও করেছে। তো সব মিলে মানুষের কাছে কিন্তু এখন আমরা শুনেছি তার কোনো অভিযোগ আছে কিনা, যথাসময়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে কিনা। আসলে যাত্রী ভরলেই লঞ্চ ছেড়ে যাচ্ছে। একমাত্র বরিশাল অঞ্চলের লঞ্চ 9টার পরে ছাড়বে, 5 মিনিট পর পর। কিন্তু এছাড়া ভোলা সহ সারা দেশের অন্যান্য জায়গার কিন্তু লঞ্চ যাত্রী আসার সাথে সাথেই লঞ্চ পরিপূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু ভোলা সহ অনেক ধন্যবাদ ইমতিয়াজ সনি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, নৌপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি। ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। এ কারণে স্টেশন ও ট্রেনগুলোতে বেড়েছে যাত্রী চাপ। ঈদযাত্রার আরো খবর নিয়ে কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, সকালের সাথে তুলনা করলে যাত্রী চাপ কি এখন বেড়েছে নাকি কমেছে, কেমন দেখছেন? এবং একই সাথে ঈদযাত্রা সহজ করতে কি কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ জানাবেন আমাদের। দেখেন, সেই বরাবরের মতো বলতে হয়, স্বপ্ন যেন বাড়ি ফিরছে। সকাল থেকে যে যার মতো তার স্বপ্ন নিয়ে ছুটতে শুরু করেছে। আমরা ভোর 6টার থেকে আজকে কমলাপুর রেল স্টেশনে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে আসলে ট্রেন যাত্রা শুরু করেছে এবং এখন পর্যন্ত যতগুলো ট্রেন যাত্রা করছে সবগুলো ট্রেনই আমরা সকাল থেকে দেখছি। খুব বেশি কিন্তু বিলম্ব করছে না, 5 থেকে 10 মিনিট বিলম্বে সর্বোচ্চ বিলম্ব হয়েছে এবং ট্রেনগুলো সেই হিসাবে বলা যায় যথাসময়ে ট্রেন কিন্তু আসলে ঢাকা ছাড়ছে। এখন আমি যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি, তিস্তা এক্সপ্রেস অর্থাৎ খুলনা যাচ্ছে ট্রেনটি। আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে, সকালে যেমন দেখেছিলাম ভিড় অনেকটা বেশি ছিল, মানুষের চাপ বেশি ছিল, ঠিক দুপুরের পর থেকে সেই ভিড় কিছুটা কমে এসেছিল এবং এখন সন্ধ্যার পর থেকে আমরা কিন্তু দেখছি মানুষ কিন্তু আসছে। এবং যে প্রশ্নটি আপনি করছিলেন যে আসলে যে ব্যবস্থাপনা, আমরা প্রতিবারই দেখি আসলে কমলাপুর রেল স্টেশন কিংবা আসলে যারা রেল কর্তৃপক্ষ আছে নানা রকম ব্যবস্থাপনা নেয় বাড়তি যাত্রীর চাপ সামলানোর জন্য। যেমন এইবার আমি যদি বলি যে কমলাপুর রেল স্টেশনে ঢুকতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রী কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। সেই সঙ্গে যারা ভ্রাম্যমাণ আদালত তারা কিন্তু কন্টিনিউয়াস এখানে যাত্রা করতে তারা ডিউটি দিচ্ছেন, যাতে ছাদে কোনো যাত্রী উঠতে না পারে। তবে দিন শেষে কিন্তু আমরা প্রতিবারই দেখি যে ঈদ যত ঘনিয়ে আসে সেই যাত্রী চাপ কিন্তু বাড়ে এবং দিন শেষে শুধু ভেতরে নয়, ছাদেও কিন্তু মানুষ সেইভাবে যাত্রা করে এবং আজকেও আমরা তার ব্যতিক্রম দেখছি না। তবে সবাই ঈদের আনন্দ নিয়ে খুব স্বস্তিতে কিন্তু বাসায় ফিরছে।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের প্রস্তুতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। ঈদকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে টিকিট কাউন্টারগুলোতেও চলছে বিশেষ অভিযান ও মোবাইল কোর্টের তদারকি। আমরা সকল কাউন্টারে ভাড়া বিষয় অবহিত করেছি। আমরা এখানে আমাদের ব্যানার বা বিভিন্ন স্ট্যান্ডে যে নির্ধারিত ভাড়াটা অলরেডি লিখে রেখেছি। এখন পর্যন্ত কোনো যাত্রী থেকে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। চুরি ছিনতাই নিয়ে আশঙ্কা জানিয়ে ফাঁকা ঢাকার নিরাপত্তায় আবাসিক এলাকায় পুলিশের নজরদারি চান সাধারণ মানুষ। কিছু কিছু জায়গায় চুরি ছিনতাই বেড়ে গেছে। আমরা প্রশাসনের কাছে আশা করব যেন এই চুরি ছিনতাইটা আরেকটু কঠোর দৃষ্টি গোচর করলে আমার মনে হয় এটা কমে যাবে। একটু স্পেশাল নজর রাখলেই আমার মনে হয় যে ঠিক থাকবে। এমনি ঢাকা শহরের পরিস্থিতি অন্যান্য সময়ের চেয়ে তো একটু ডিফারেন্ট। আগের থেকে অনেক বাড়তি, ছিনতাইকারী, চাঁদাবাজি অনেক বাড়তি। তো এই জন্য প্রশাসনের একটু নজরদারি করতে হবে আমাদের এই দিকে। আমি আশা করি যে গণতান্ত্রিক যে সরকার বাংলাদেশে আসছেন, ওনারা নিশ্চয়ই ওই রকম পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ মহাপরিদর্শক বলছেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সারা দেশের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে। সারা বাংলাদেশে সব জায়গাতেই। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। নির্বিঘ্ন ঈদযাত্রা ও ঢাকার তালাবদ্ধ বাসাটা নিরাপদে থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেয়ার পদ্ধতি বহাল করায় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক ও শিক্ষাবিদদের। সেই সাথে কোচিং বাণিজ্য বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। তবে ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এনে দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ালে গুটি কয়েক প্রতিষ্ঠানে ভর্তির যুদ্ধ কমবে বলেও মনে করেন তারা। শারমিনীরা রিপোর্ট। শিক্ষার্থীদের নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট যেন শেষ হয় না। সরকার বদল হয়, বদলে যায় শিক্ষা ব্যবস্থাও। ব্যতিক্রম নয় এবারও। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে কোচিং ও ভর্তি বাণিজ্য বন্ধে 2011 সালে প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি পরীক্ষা চালু করে আওয়ামী লীগ সরকার। 2021 সালে নবম শ্রেণী পর্যন্ত লটারিতে করা হয় ভর্তি। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর সংসদে এই পদ্ধতি বাতিলের প্রস্তাব দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা? পরদিন সচিবালয়ে লটারি পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষাবিদেরা। তবে সব ছাপিয়ে কোচিং বাণিজ্যের দৌরত্ব বাড়ার শঙ্কা তাদের। লটারির বদলে তারা পরীক্ষা প্রবর্তনের চিন্তা করেছেন। এটা এত দ্রুত নেয়ার কি প্রয়োজন ছিল বোধগম্য মনে হয়, কারণ পরীক্ষার তো এখনো ভর্তি পরীক্ষা অনেক দেরি আছে, ভর্তির সিজন। দ্বিতীয়, এই লটারি ছাড়া এই পরীক্ষার মাধ্যমে যখনই আমরা শিক্ষার্থী ভর্তি করার প্রয়াস নেব, তখনই কিন্তু কোচিং বাণিজ্য লাগামহীন হয়ে যাবে। যদিও কোচিং এর লাগাম টানা ও ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের জোর দিচ্ছেন কেউ কেউ। যে পরীক্ষাটা ওই জন্য চাপে তাকে ফেলালাম না, আমরা অন্যভাবে তার সাথে অ্যাপটিটিউড টেস্টগুলো আমরা চিন্তা করতে পারি যে তার ওই স্কুলটাতে আসার জন্য তার যোগটা কি আছে। বাবা মা ওই মিরপুর থেকে এসে তাকে জোর করে ওই নয়ডামের বাচ্চাকে মানে ওই এলাকায় বাচ্চাকে পড়াবে, সেই জায়গা থেকে কিভাবে আমরা বের করে আনতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে যে কারিকুলামটা রয়েছে প্রি প্রাইমারির জন্য, ওয়ানের জন্য, যেটা ওয়ানের আগে যে বাচ্চাটা প্রি প্রাইমারি পড়ছে প্রাক প্রাথমিকে, সেখানে যে ধরেন সিলেবাসটা রয়েছে ওর মধ্যে থেকে যদি প্রশ্ন চলে আসে, তখন দেখা যায় যে কোচিং করে লাভ হচ্ছে না। সিস্টেমে আসতে সময় লাগবে, তবে এখনও ধরেন বিশেষজ্ঞ প্যানেল নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে এবং যারা ফিল্ড লেভেলে কাজ করছে টিচারদের সাথে কথা বলে যদি কিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়, তাহলে অনেক তথ্য বের হয়ে আসবে। যে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানো সহ অংশীজনদের সাথে আলোচনা করে সঠিক পন্থা নির্ধারণ করতে হবে। ক্লাসে পড়াটা ক্লাসে শেষ হলে। শারমিনীরা, ৭১, ঢাকা।
চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।